প্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরজেসাদ ভূত স্টোরির আজকের প্রথম এপিসোডে। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হাফিজ ভাই, চুয়াডাঙ্গা জেলার উতলি গ্রামের একজন হিন্দু কাকার কাছ থেকে। এই হিন্দু কাকার নাম হচ্ছে সুনীল চন্দ্র। হিন্দু কাকা রাজমিস্ত্রির কাজ করেন, আর এই হাফিজ ভাইয়ের একজন কাছের বন্ধু, তার নাম হচ্ছে রাজু, সেও রাজমিস্ত্রির কাজ করে। তো এই রাজু, সে ওই সুনীল চন্দ্রের সাথে বা সুনীল কাকার সাথে রাজমিস্ত্রির কাজ করে। সুনীল কাকা রাজুকে বলেছিল তার শোনা একটি ঘটনা রয়েছে এবং এই ঘটনাটি উনি শেয়ার করতে চান। তো তখন এই রাজু তাকে বলেছিল যে হাফিজ বাড়িতে আসলে তাকে তার সাথে দেখা করিয়ে দেবে এবং হাফিজকে ঘটনাটা বললে সে সুন্দর করে লিখে পাঠাতে পারবে। এরপর হাফিজ 21শে ফেব্রুয়ারির ছুটিতে বাড়িতে যান এবং এরপর ওই সুনীল কাকার সাথে সাক্ষাৎ হয় রাজুর মাধ্যমে। চুয়াডাঙ্গা জেলার সিনেমা হল পাড়ার একটি বাড়িতেই হাফিজের বন্ধু রাজু এবং এই সুনীল কাকা দুজন একসাথে গল্প করেন। হাফিজের সাথেও দেখা হয়। তো হাফিজ আগেই চলে গেছিল। হাফিজ ভাই যাওয়ার 1 ঘন্টা পর সুনীল কাকা ফ্রি হন, তখন এই ঘটনাটি বলেন। আর হাফিজ ভাই সাধারণত গ্রামের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে ভালোবাসেন। এবারের ঘটনাটি তার ব্যতিক্রম হয়নি। তো সুনীল কাকার বর্তমান বয়স 60 থেকে 62 হবে। উনি এই ঘটনাটি ওনার মা বাবা দুজনের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি অনেক আগের ঘটনা, 1940 সালের দিকে ঘটেছিল। মূলত এই সুনীল কাকাদের আদি নিবাস ভারতের কলকাতার মদবদিয়া নামের একটি প্রত্যন্ত গ্রামে। মদবদিয়া গ্রামে কানাই নামে একজন ব্যক্তি ছিলেন, যার 5টি মহিষ ছিল। তার সংসারে একটি ছেলে এবং বউ ছিল। ছেলের নাম ছিল নির্মল এবং ঘটনাটি যখন ঘটে তখন এই ছেলের বয়স 6, 7 বা 8 এরকম আশেপাশের বয়স হবে আর কি। তো এবার মূল ঘটনায় আসি। তো ওই যে কানাই, উনি হলো মহিষ পালতেন এবং এই মহিষ বিক্রি করে যে টাকা আয় হতো সেটা মূলত তার সংসারের অন্যতম চালিকা শক্তি ছিল। উনি মহিষ বছরের নির্দিষ্ট একটি সময় বিক্রি করতেন। উনি সবসময় মহিষ বিক্রি করতেন না, বছরে একবার 5টি মহিষ একসাথে বিক্রি করতেন। আবার সেই টাকা দিয়ে ছোট ছোট 5টি মহিষ কিনে আবার পেলে পুষে বড় করতেন। তো এই ছোট মহিষ কিনতে তো কম টাকা লাগতো, যার ফলে ওই যে এক্সট্রা টাকা থেকে যেত, ওটা দিয়ে উনি সংসার চালাতেন আর মহিষের যত্ন করতেন। তো ওই যে কানাই, উনি মহিষ নিয়ে বাড়ির দুপুরে খাবার সহ বের হতেন। মূলত উনি বেশিরভাগ সময় সকাল 10টার দিকে দুপুরে খাবার নিয়ে বের হতেন। বিকালের শেষ দিকে বা সন্ধ্যার আগে আবার মহিষ নিয়ে বের হতেন এবং খুব দূরের মাঠে যেতেন। সচরাচর কেউ এদিকে যেতেন না। আর কানাই যেই মাঠে মহিষ চড়াতেন তার পাশে একটা নদী ছিল। মহিষগুলোর পেট ভরে গেলে মহিষগুলো নদীর ভেতরে বেশ, এতে নাকি মহিষেরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে দিনের একটা সময় ওরা পানির মধ্যে ডুবে থাকতে বেশি পছন্দ করে। তো নদী থেকে ওঠার পর মহিষগুলোর গা ডলে পরিষ্কার করে দিতেন। তো এরকমই চলতো, মানে বিকালে একবার মহিষ চালাতেন, আবার সকালবেলায় বের হতেন। মানে দুপুরের পরে খাওয়া দাওয়া করে মহিষগুলোকে বাড়িতে এসে আবার বিকালের দিকে বেরোতেন। এভাবে চলতো আর কি। তো এমন একটা সময় ওই গ্রামটিতে লোক সংখ্যা খুব বেশি ছিল না, অনেক আগের কথা তো, আর গ্রামটি ছিল একেবারে অজপাড়াগা। যাই হোক, কানাই খাবার আর মহিষ নিয়ে মাঠের উদ্দেশ্যে অন্যান্য দিনের মতোই বেরিয়ে পড়ে। ওই দিন সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কানাই আর আসে না। সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয়ে যায় তখনও কানাই মহিষ নিয়ে ঘরে আসে না। মাঝে মাঝে রাত হতো, তো কানাই তার বউকে যেই মাঠের কথা বলতো, ঠিক সেই মাঠে রাতে তো দূরের কথা, দিনের বেলায়ও নাকি লোকজন খুব একটা যেত না। একে তো দূরত্ব, আর কানাই যেখানে যেত কারণ ওখানে অনেক ঘাস ছিল, মানে মহিষের জন্য অনেক খাবার ছিল। লোকজন কম যাওয়ার কারণে ওখানে বেশ খাবারের প্রাচুর্য ছিল। এ কারণেই মূলত কানাই মহিষগুলো নিয়ে গ্রামের কিছু প্রতিবেশী এবং বাচ্চাটিকে নিয়ে কানাইয়ের বউ বেশ কিছু মানুষজন নিয়ে পরবর্তীতে যুক্ত হয়। সব মিলিয়ে প্রায় 25 থেকে 26 জন। এরা লাঠি, দা, আগুনের মশাল জ্বালিয়ে কানাইকে খুঁজতে সে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর কানাইয়ের বউ এবং প্রতিবেশীরা সেই মাঠে পৌঁছায় এবং ওখানে গিয়ে তারা 4টি মহিষ জীবিত অবস্থায় দেখতে পায় এবং একটি মহিষ মৃত অবস্থায় পাওয়া যায়। তো মৃত মহিষটির গলায় কামড়ের দাগ মনে হচ্ছে, আর এটাও মনে হচ্ছে এই মৃত মহিষটি সব রক্ত চুষে খেয়ে শেষ করে ফেলেছে।
আর জীবিত 4টি মহিষ এক জায়গায় একসাথে দাঁড়িয়ে রয়েছে, কোথাও নড়াচড়া করছে না। মনে হচ্ছে ওরা খুব ভয় পেয়েছে। এরপর তারা কানাইকে খোঁজা শুরু করে। আশেপাশে অনেক জায়গায় খোঁজা হয়। ওই মাঠের সাথে একটা নদী আছে, নদীর আশেপাশে সবাই খোঁজে, কিন্তু কানাইকে আর খুঁজে পাওয়া যায় না। যারা গিয়েছিল তারা কিন্তু তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেও কানাইয়ের সন্ধান পায়। আর সন্ধান না পেয়ে তারা সকালে বাড়িতে ফেরত আসে। পরদিন আবার অনেকেই একসাথে সেই মাঠে কানাইকে খুঁজতে যায়, কিন্তু কানাইকে আর খুঁজে পাওয়া যায় না। এভাবে বেশ কয়েকদিন খোঁজে সবাই, কিন্তু খোঁজার পরও যখন কেউ তাকে খুঁজে পায় না, আর গ্রামের মানুষদের তো অন্যান্য কাজ আছে, এরপর মানুষজন তাকে খোঁজা বন্ধ করে দেয়। এভাবে কেটে যায় প্রায় মাসখানেক। কানাই আর বাড়িতে আসে না। এক রাতে কানাইয়ের বউ স্বপ্ন দেখে কানাই ওই মাঠে আবার মহিষ চড়াচ্ছে। সকালে উঠে কানাইয়ের বউয়ের মনে হয় অনেকদিন তো হয়ে গেল কানাই বাড়ি আসে না। তো আমরাও আর তার খোঁজ খবর নিলাম না। মনে হয় যে স্বপ্নটা তিনি দেখেছেন, তার কাছে এটা মনে হচ্ছিল যে যাই ওখানে একটু খুঁজে দেখি। তারপর মনটা খুব আনচান করছিল। উনি প্রতিবেশী কয়েকজনকে অনুরোধ করে আবার সেই মাঠে খুঁজতে যান। এবার যারা গিয়েছিল তারা দেখেন এক ভয়ানক দৃশ্য। তারা গিয়ে দেখেন কানাইয়ের মৃতদেহ নদীর ধারে একটা বট গাছ রয়েছে, ওইটার নিচে পড়ে রয়েছে। কানাইয়ের চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, আর তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। আর সবচাইতে অদ্ভুত ব্যাপার যেটা হচ্ছে, মনে হচ্ছে এইমাত্রই কানাইকে হত্যা করা হয়েছে। আর তার মৃত্যুটা যে স্বাভাবিক না, এটা কিন্তু অনেকেই বুঝতে পেরেছিলেন। তো কানাইয়ের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এর মধ্যে কয়েকজন দ্রুত গ্রামে চলে আসে। গ্রামে অন্যান্য মানুষ খবর দেয় যে কানাইয়ের লাশ পাওয়া গেছে আর কি। তো গ্রামের আরো অসংখ্য মানুষ মাঠে গিয়ে কানাইয়ের লাশ নিয়ে গ্রামে চলে আসে। তারপর হিন্দু নিয়ম অনুযায়ী তার লাশ দাহ করা হয়। যারাই তার লাশ দেখেছে প্রত্যেকেই বলেছে কানাইয়ের সাথে খুব খারাপ কিছু হয়েছে। তো কানাইয়ের দাহ করার পর কানাইয়ের ওয়াইফ, মানে তার বউ, নাকি মহিষগুলো যেগুলো ছিল সেগুলো বিক্রি করে দেয়। তো কানাইয়ের বউ একজন তান্ত্রিকের কাছে গিয়ে জানার চেষ্টা করেছে তার স্বামীর সাথে অস্বাভাবিক কিছু ঘটেছিল কিনা, তাকে কেউ শত্রুতা করে হত্যা করেছে কিনা। তো তান্ত্রিক সব শুনে কানাইয়ের বউকে কয়েকদিন পরে আসতে বলে। তো কানাইয়ের বউ কয়েকদিন পরে তান্ত্রিকের কাছে গেলে ওই তান্ত্রিক বলে, তোমার স্বামী যে নদীতে মহিষ গোসল করাতো, ওখানে খারাপ জিনেদের একটা গোত্র বাস করে। তারা প্রাণীর রক্ত খুব পছন্দ করে। যখন তোমার স্বামী একসাথে ওই 5-5টি মহিষ গোসল করাতো, তখন তারা ওদিকে নজর দিলেও আক্রমণ খুব একটা করতো না। একদিন হয়েছে কি, ওদের একটা একাদশী তিথি চলছিল, ওদের একটা উৎসব চলছিল। তো ওই দিন ওদের সর্দারের মেয়ে, সেও একটা পিশাচিনী, সে ওখানে খেলা করছিল। ওই দিন তো তাদের উৎসব চলছে, এই কারণে চিন্তা করলো আজকে উৎসবের দিনে এই একটা মহিষকে ধরি। আর ওইদিকে কানাই তো তার সব মহিষ গোসল করাচ্ছিল। ওই পিশাচিনীর নজর পড়ে যে সবগুলো মহিষের মধ্যে যেটা একটু বেশি তাগড়া ওইটার দিকে। সে তখন ওই মহিষকে আক্রমণ করে। এর মধ্যে অন্য মহিষগুলো ওই পিশাচিনীর উপস্থিতি টের পেয়ে ডাঙায় উঠে পড়ে। আর ওই মহিষের চিৎকার শুনে কানাই তাড়াতাড়ি করে ওই মহিষের কাছে যায়। গিয়ে দেখে গলায় কামড় দিয়ে একটা পিশাচিনী ধরে রেখেছে। মূলত ওই মহিষকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কানাই যখন ওই মহিষটার কাছে গেছে এবং ডুব দিয়েছে যে কোনো সমস্যা হচ্ছে, তখন মূলত পানির নিচে ওই পিশাচিনীটাকে কানাই দেখেছিল। কানাই কি করেছিল, ওই পিশাচিনীর চুল চেপে ধরেছে, আর সাথে সাথে পিশাচিনী কানাইয়ের গলা টিপে ধরে এবং পানির নিচে টেনে নিয়ে যায়। কয়েকদিন পর তারা কানাইয়ের উপর খুব অত্যাচার করতে থাকে। মূলত তাদের উৎসব চলছিল, এজন্য ওই দিন কিছু বলেনি, তাকে বন্দি করে রেখেছিল। এরপর তাকে প্রায়শই নির্যাতন করত। একটা সময় তাকে খুব নির্মমভাবে হত্যা করে লাশটি নদীর উপরে ফেলে রেখে যায়। ওই পিশাচিনীর চুল ধরে টান দিয়েছে, এটাই তার অপরাধ। কিন্তু পিশাচিনী যে তার মহিষ খেয়ে ফেলেছে, মহিষের রক্ত খেয়ে ফেলেছে, এটা কোনো অপরাধ না, তার চুল ধরাটাই হয়ে গেছে অপরাধ। তো ওই গোত্রের জিনগুলি খুবই হিংস্র আর শক্তিশালী, এটা ওই তান্ত্রিক কানাইয়ের বউকে বলেন। এবং এটাও বলেন যে যা হয়েছে ভুলে যান, একটা ছেলে আছে, ছেলেকে মানুষ করুন, এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। ওরা ক্ষিপ্ত হলে আবার আপনার এবং আপনার ছেলের উপর আক্রমণ করতে পারে। তো কানাইয়ের বউ এসব কথা শুনে মন খারাপ করে বাড়িতে চলে আসে। তার ছেলে একটা ছোট মানুষ, আর উনি একজন মহিলা মানুষ। এই যে মহিষগুলো, এই মহিষগুলো এখন পালা তার জন্য অনেক কষ্ট হবে। এতদিন কানাই ফেরত আসবে আসবে করে অনেক চেষ্টা করে মহিষগুলো রেখে দিয়েছেন, কিন্তু এখন তো তার
পক্ষে মহিষগুলো পালা সম্ভব না। তিনি ওই মহিষগুলো বিক্রি করে দিয়ে কিছু ছাগল কেনেন এবং ছেলেকে সাথে নিয়ে বাড়ির আশেপাশে ছাগল চড়িয়ে দিন যাপন করতে থাকেন। এভাবেই কেটে যায় 14 থেকে 15 বছর। কানাইয়ের ছেলে নির্মল আস্তে আস্তে বড় হতে থাকে। এই নির্মল তার মা এবং প্রতিবেশীদের মুখে বাবার মৃত্যুর করুণ কথা, যে করুণ মৃত্যু হয়েছিল, নির্মম মৃত্যু হয়েছিল, সেগুলো শুনে এই জিনদের উপর খুব ঘৃণা বাড়তে থাকে। কানাইয়ের ছেলে নির্মল ছিল খুব সাহসী আর খুব একরুখা স্বভাবের। রাত বিরাতে মাঠে ঘাটে চড়ে বেড়ানো ছিল তার নেশা। বাবা ছিল না, এজন্য শাসন মা ওভাবে করত না। ছেলেকে খুব আদর করতেন। ছেলেই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। সে যখন যেটা চাইতো তখন মা তার সাধ্য অনুযায়ী দেবার চেষ্টা করত। এই কানাইয়ের ছেলে নির্মল দিনের বেলা ছাগল নিয়ে মাঠে গিয়ে চড়াতো আর রাতের বেলা মাঠ ঘাট ঘুরে বেড়াতো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত। তো একদিন এই নির্মল তার মাকে বলে সে আর ছাগল চড়াবে না, তার 2টি মহিষ কিনে দিতে হবে। তার মাও ভেবে দেখে ছেলে তো বড় হয়েছে, আর সে ভাবে যে মহিষ পুষলে আরো ভালো হবে। ছাগল পাললে খুব একটা লাভ হতো না, কিন্তু মহিষ পুষলে বেশি লাভবান হওয়া যাবে। তো ওই কথা চিন্তা করে উনি বেশ কয়েকটা ছাগল বিক্রি করে দিয়ে মাঝারি আকারের 2টি মহিষ ছেলেকে কিনে দেন, মানে নির্মলের মা নির্মলকে কিনে দেন। তো মহিষ কিনে দেওয়ায় এই নির্মল অনেক খুশি। কিন্তু নির্মলের মা যে 2টি মহিষ কিনে দিয়েছিল, ওই মহিষ ছিল খুবই দুষ্ট প্রকৃতির। সারাদিন একটায় আর একটার সাথে মারামারি করে। তারপর এই মহিষকে নিয়ে সারাদিন মাঠে খাইয়ে এসে মহিষকে গোসল করানো, এটা ছিল নির্মলের রোজকার ব্যাপার। একদিন নির্মল ভাবে সারাদিন মহিষ নিয়ে মাঠে থাকে, আবার বাড়ি এসে মহিষ নিয়ে গোসল করানো লাগে। আগের মতো বন্ধুদের সাথে রাত বিরাতে আড্ডা দেওয়া হচ্ছে না। তো নির্মল চিন্তা ভাবনা করে যে সকালবেলা মহিষ নিয়ে কোনো নদীর ধারে সে যাবে, সারাদিন সেখানে মহিষকে ঘাস টাস খাওয়াবে এবং বিকালে নদীর পানিতে গোসল করিয়ে একবারে সে বাড়িতে নিয়ে আসবে। সেক্ষেত্রে তার পরিশ্রমও কম হবে এবং রাতে বন্ধুদের সাথে দীর্ঘ সময় আড্ডা দিতে পারবে। তো নির্মল কি করে, তার পিতা কানাই যে জায়গায় মহিষ চড়াতে নিয়ে যেত তার কাছাকাছি একটা জায়গায় মহিষ নিয়ে যাওয়া শুরু করে। আর শুরুতেই বলেছি যে এই কানাইয়ের মহিষ 2টি ছিল খুবই দুষ্টু প্রকৃতির। একটার সাথে একটা মারামারি করত আর এক জায়গায় থাকতে চাইতো না, দুটো দুদিকে ছুটে যেতে চাইতো। তো কানাই যে নদীর ধারে মহিষ চড়াতে যাওয়া শুরু করলো, সেখানে একটা বটগাছ ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বটগাছে কোনো পাতা ছিল না, একেবারে শুকনো। অন্য সব গাছে পাতা আছে, কিন্তু এই বটগাছে কোনো, কিন্তু তার মানে এই না যে বটগাছটা মারা গেছে। মনে হয় মারা গেছে, কিন্তু আসলে ওই বটগাছটা জীবিত। আর এটা হচ্ছে সেই বটগাছ যেই বটগাছের নিচেই নির্মলের বাবা কানাইয়ের মৃতদেহ পাওয়া গেছিল। তো নির্মল প্রথম দিন ওখানে গিয়ে মহিষ মাঠে ছেড়ে দিয়ে ওই বটগাছের কাছে আসে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো বলে রাখা ভালো, সেও সকালবেলা মহিষ নিয়ে বের হতো দুপুরের খাবার সহ। তো সেই খাবার খাওয়ার জন্য বটগাছের নিচে আসে এবং বটগাছের কাছে এসে নির্মল কিছুটা অবাক হয়। নির্মল দেখে 70 বছরের একজন বৃদ্ধ বটগাছের গোড়ায় চোখ বন্ধ করে বসে আছে। তো নির্মল খুবই অবাক হয় এই কারণে যে এই জায়গায় গ্রামের মানুষ খুব একটা আসে না বললেই চলে। সেখানে একজন বৃদ্ধ মানুষের চোখ বন্ধ করে এখানে করছেটা কি? তো নির্মল বৃদ্ধ লোকের কাছে গিয়ে তাকে দাদু সম্বোধন করে বলেন যে, দাদু আপনি এখানে কি? তো নির্মলের মুখ থেকে এরকম কথা শুনে বৃদ্ধ একটি চোখ মেলে তাকান। তখন নির্মল আবার জিজ্ঞাসা করে, দাদু আপনি কে? কিন্তু দাদু কোনো কথা বলে না। তখন নির্মল সেই বৃদ্ধকে বলে যে, আপনি ভাত খাবেন? তখন ওই বৃদ্ধ কোনো কথা বলে না। এর মধ্যে তার 2টি মহিষ 2 দিকে দৌড়ে যেতে থাকে। এটা দেখে নির্মল ওই বটগাছের কাছে ভাত রেখে ওই মহিষগুলোকে আবার একসাথে করে নির্মল বটগাছের কাছে চলে আবার বৃদ্ধকে খাবার কথা বলে। বৃদ্ধ কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে নির্মল খাবার খেতে বসে যায়। তখন আবার মহিষ 2 দিকে দৌড়ানো শুরু করে। এমনি করে নির্মল মহিষ 2টি নিয়ে অনেক দূরের মাঠে চলে এসেছে। তো এভাবে ধাওয়া করে আবার একটা জায়গায় নিয়ে আসায়, মানে এটা তার একটা কাজ। আর মহিষ 2টি অন্যদিকে চলে গেলে অনেক দূরের গ্রাম, তো দুদিকে চলে যাওয়া ধরে আনাটা কষ্ট হবে। এজন্যই মহিষদের 2 দিকে দৌড় দিলেই সাথে সাথে সেটাকে ধরে আনতে হতো। নির্মল ছাড়া এই মহিষটি অন্য কারো কথা শুনতো না, কিন্তু তারপরেও মহিষটির আচরণ ছিল একরকম, শুধু মারামারি করা, 2 দিকে দৌড় দিয়ে চলে যাওয়া। নির্মলের খুব পরিশ্রম হতো। তো নির্মল দ্বিতীয়বারও মহিষ 2টিকে ধরে এনে খাবার খেতে বসেছে। এবার বৃদ্ধকে খাওয়ার অনুরোধ করলেও বৃদ্ধ কোনো কথা বলে না, সে নিজে খাওয়া শুরু করেছে। তো নির্মল ভাবছে এই বৃদ্ধ মনে হয় কোনো পাগল টাগল হবে। যাই হোক,
দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। নির্মল মহিষগুলোকে নদীর পানিতে ছেড়ে দেয়। মহিষগুলো গোসল করাতে থাকে। সব শেষ করে নির্মল যখন বাড়িতে যাবে তখন এই বৃদ্ধকে বলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি এখানে না থেকে আমার সাথে চলুন, এখানে থাকা নিরাপদ না। তবু ওই বৃদ্ধ কোনো কথা বলে না। তো সে ওখানে যাওয়ায় আসলে বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। মানে ওই যে বৃদ্ধ, সে যে নির্মলের সাথে যাবে তার কোনো আগ্রহ নেই। খেয়াল করে নির্মল, সে তো তার ভদ্রতা দেখিয়েছে। নির্মল মহিষ দুটিকে নিয়ে বাড়িতে চলে আসে। নির্মল পরদিন আবার সেই মাঠে মহিষ নিয়ে যায় এবং সেই বৃদ্ধকে বটগাছের নিচে আজও দেখতে পায়। নির্মল ভাবতে থাকে, বৃদ্ধ কি রাতেও এখানে ছিল নাকি? কিন্তু এরকম একটা নির্জন জায়গায় কিভাবে সারা রাত একটা মানুষ থাকতে পারে? নির্মল মহিষগুলোকে ছেড়ে দিয়ে আবার ওই বৃদ্ধের কাছে এসে তার নাম জিজ্ঞাসা করতে থাকে। এখানে সে কিভাবে আসলো, অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু বৃদ্ধ কোনো কথা বলে না। এখানে সে কিভাবে আসলো, অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু বৃদ্ধ কোনো কথা বলে না। শুধু নির্মলের পানে এক দৃষ্টিতে ওই বৃদ্ধ তাকিয়ে থাকে। দুপুরে খাবার সময় নির্মল ওই বৃদ্ধকে বারবার অনুরোধ করে খাওয়ার জন্য, কিন্তু বৃদ্ধ প্রতিবারের মতো এবারও নীরব। এভাবেই বেশ কয়েকদিনকে ঠিক একই রকম ভাবে, কিন্তু বৃদ্ধ কখনোই নির্মলের সাথে কথা বলে না। এর ভেতরে কি হয়? প্রতিদিনের মতো একদিন নির্মল মহিষ নিয়ে আবার ওই মাঠে যায়। মহিষগুলো মাঠে ছেড়ে দিয়ে দুপুরের সময় ওই বৃদ্ধের ওখানে গিয়ে খাবার খাওয়ার সময় ওই বৃদ্ধ তখন নির্মলকে উদ্দেশ্য করে প্রথম কোনো একটা কথা বলে ওঠে। ওই বৃদ্ধ বলে, নির্মল, আজকে তুমি মহিষকে নদীর পানিতে নামাবা না। বৃদ্ধের মুখে প্রথম কথা শুনতে পেয়ে নির্মলের ভালোই লাগে, আবার অবাকও হয় এই ভেবে যে তিনি কেন আজ মহিষ নিয়ে নদীতে নামতে নিষেধ করেছেন। নির্মল সরাসরি বৃদ্ধকে প্রশ্ন করে যে কেন নামাবো না? তখন বৃদ্ধ বলে, সব প্রশ্নের উত্তর হয় না, তোমার এবং তোমার মহিষের জন্য এটাই ভালো হবে এবং ভালোর জন্যই বলছি। আর ওই বৃদ্ধ নির্মলকে একটা লাঠি দেন, বলেন, তোমার দুটি মহিষ অত্যন্ত দুষ্টু, খুব দৌড়াদৌড়ি করে, একটা একদিকে যায় আর একটা আর এক। তুমি এই মহিষ দুটোকে যত দূর পর্যন্ত রাখতে চাও, একটা লাঠি দিয়ে এই লাঠিটা দিয়ে একটা গোল দাগ কেটে দিবে। দাগ মাটিতে হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু মাটির উপরে এই লাঠি দিয়ে স্পর্শ করে একটা বৃত্ত এঁকে দিবা, কাল্পনিক বৃত্ত, তাহলেই হবে। শুরুর দাগ থেকে শেষের দাগের সাথে মিলিয়ে দিবে। গোলই হতে হবে এমন কোনো কথা নেই, আঁকা বাঁকাও হতে পারে। তুমি তোমার মতো করে এটা করবে, তখন এই মহিষ দুটো দাগের বাইরে যেতে পারবে না। এটা তো আসলে খুব ভালো, কারণ এই দুটো অত্যন্ত দুষ্টু। তো নির্মল খুব অবাক হন, কৌতূহলবশত লাঠি হাতেও নেন এবং দুটি মহিষের চারিপাশে বেশ খানিকটা জায়গা নিয়ে দাগ আঁকে এবং বৃদ্ধের কাছে চলে আসে। ওই বৃদ্ধের কাছ থেকে লাঠি নেওয়ার সময় নির্মল একটা জিনিস খেয়াল করে যে বৃদ্ধের বাম হাতের মাঝখানের আঙ্গুলটা সম্পূর্ণ কাটা। নির্মল এটা খেয়াল করে যে তার মহিষ দুটি যে সত্যি শান্ত হয়ে গেছে, মারামারি করছে না এবং ওই জায়গার মধ্যে তারা খুব ভালো মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ওই জায়গার বাহিরে যাচ্ছিল, তার লাঠি ঠিক যে জায়গায় টাচ করেছিল। তখন নির্মলের মনে হয় এই বৃদ্ধের অলৌকিক কোনো শক্তি আছে, এই বৃদ্ধের কাছ থেকে কিছু শেখা যায়। তো এভাবে বিকাল হয়ে যায়। নির্মল বৃদ্ধের কথা মতো ওই দিন মহিষ দুটিকে নদীতে আর না নামিয়ে বাসায় চলে যেতে থাকে। ওই দিনও নির্মল বৃদ্ধকে অনেক অনুরোধ করেছে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু বৃদ্ধ রাজি হয় না। কি আর করা, অগত্যা বৃদ্ধকে রেখে নির্মল বাড়িতে ফেরত আসে। কিন্তু নির্মলের মাথায় একটা বিষয় ঘুরপাক খেতে থাকে যে কিভাবে লাঠি দিয়ে চারিদিকে অঙ্কন করার পর ওরা ওখান থেকে বের হলো না, আর লাঠি দিয়ে ওই দুটিকে হালকা টাচ করার পর কিভাবে এই মহিষ দুটি এত শান্ত হয়ে গেল। ওরা তো শান্ত না, সারাক্ষণ মারামারি করে। আর বৃদ্ধই বা কেন নদীর পানিতে নির্মলকে নামতে নিষেধ করেছিল, আর ওনার হাতের মাঝখানের আঙ্গুলটা কাটাই বা কেন? তো ওই বৃদ্ধের প্রতি নির্মলের একটা কৌতূহল সৃষ্টি হয়। নির্মল মনে মনে ভাবে ওই বৃদ্ধ মনে হয় অনেক বড় কোনো কবিরাজ বা সাধক হবে। পরদিন তার মায়ের কাছ থেকে একটু একটু করে ভাত তরকারি নিয়ে নির্মল রওনা দেন। উদ্দেশ্য ছিল ওই বৃদ্ধকে উনি জোর করে হলেও আজকে খাওয়াবেন, যেহেতু কথা বলেছিলেন কতদিন। প্রতিদিনের মতো ওই দিনও মাঠে এসে নির্মল মহিষকে ছেড়ে দিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে লাঠি নিয়ে মহিষের চারিপাশে গোল দাগ দিয়ে সে ওই বৃদ্ধের কাছে এসে বলে, আজকে এই বৃদ্ধের জন্য খাবার নিয়ে এসেছে সে, এবার তাকে খেতেই হবে। তখনই ওই বৃদ্ধ বলে, বাবা, আমি ফল দুধ আর পানি ছাড়া কিছুই খাই না। যাই হোক, তখন নির্মল বলে, তাহলে আমাকে একটু বলবেন যে আপনার এই লাঠির মধ্যে কি কোনো জাদু? আমার মহিষগুলো কেন ওই লাঠি দিয়ে কাটা দাগের ওপাশে যায় না? আর এই লাঠি দিয়ে আবার মহিষকে টাচ করার পর কেনই বা ওরা এত শান্ত হয়ে যায়? আর আপনার বাম হাতের আঙ্গুলটা কাটা কেন? তখন বৃদ্ধ বলে,
আমি তোমার মতো একজন সাধারণ মানুষ, তবে মানুষ হলেও আমি একজন জিনের কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখেছি এবং সেটা সাধনা করে সাধক হয়েছি। তাই তন্ত্রমন্ত্র সাধনা করার কারণে অনেক কিছুই বুঝতে পারি আর করতেও পারি। তখন নির্মল বলে, আমি আপনার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখব। তখনই ওই বৃদ্ধ বলে, এটা অনেক কঠিন কাজ, তুমি পারবে কিনা বলতে পারবো না। এখানে অনেক সময় দিতে হয় এবং প্রচুর ধৈর্য ধরতে হয়, পাশাপাশি অনেক সাহসেরও প্রয়োজন। ওই বৃদ্ধের কথা শুনে নির্মল বলেন যে, যত কঠিন কাজ হোক আমি পারবো, কারণ আমি শুনে এসেছি এই নদীর এক পিশাচিনী আমার বাবাকে এই নদীর নিচে 10 বছরের বেশি সময় মেরে ফেলেছে। আমিও ওই পিশাচিনীকে হত্যা করতে চাই। তখন বৃদ্ধ বলে, তোমার বাবার নাম কি? তখন নির্মল বলে, আমার বাবার নাম কানাই। তখন বৃদ্ধ বলে, তোমার বাবাকে আমি চিনি, আর তুমি যেটা জানো সেটা আসলেই সত্য। এক পিশাচিনী তোমার বাবাকে হত্যা করেছে। তো তুমি যদি তোমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে তোমাকে আমার সাথে 7 বছর পরিবার পরিজন ছেড়ে আসতে হবে, আমার সাথে এখানে থাকতে হবে। তো নির্মল বৃদ্ধের কথায় রাজি হয়ে যায়। সে মাঠ থেকে বাড়িতে আসার সময় ভাবতে থাকে যে যেভাবেই হোক মাকে রাজি করাতেই হবে, কারণ বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বাড়ি এসে তার মাকে বলে যে তার পরিচিত একজন মুম্বাইতে একটা অফিসে চাকরি করেন, সে তার সাথে চাকরি করতে যাবে। এখন মা তো কোনোভাবেই রাজি হয় না, কারণ তার একটা মাত্রই ছেলে, স্বামী মারা গেছে। এখন এই ছেলেটা চলে গেলে ওনাকে একা একা থাকতে হবে। এদিকে ছেলে তো গো ধরে বসে আছে, সে মহেশ নিয়ে মাঠে যায় না, সে চাকরি করতে যাবে মুম্বাইতে। মা তো কোনোভাবে রাজি হয় না, আর সেও মহিষী মা। একটা সময় ছেলের জিদের কাছে মায়ের নত স্বীকার করতেই হয়। তার মা মহিষ বিক্রি করে দিতে বাধ্য হন। তো যেদিন তার মা মহিষ বিক্রি করে দেন, তার পরদিন নির্মল তার মাকে বলে, তুমি কোনো চিন্তা করবে না, আমি কিন্তু অনেকদিন পরে আসব। বছরের পর বছর চলে যাবে, সুতরাং তোমার চিন্তা করার দরকার নেই, তবে আমি আসব। এই বলে নির্মল এই সাধকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। নির্মল সেই নদীর ধারে সাধকের কাছে চলে আসে। সাধককে তার সবকিছু খুলে বলেন। একজন মুক্ত মানুষ, তো সাধক তার আগ্রহ দেখে খুবই খুশি হন। প্রথম দিনেই সাধক তার জামা কাপড় পরিবর্তন করতে বলেন। সাধকের কাছে থাকা একটা সাদা কাপড় এনে এক ধরনের সাদা কাপড় শরীরের চারিদিকে পেঁচিয়ে দেন এবং এ ধরনের একটা পোশাক পরিয়ে দেন। তারপর নির্মলের চোখে কালো কাপড় পেঁচিয়ে দেন এবং উনি বলেন যে যতক্ষণ পর্যন্ত সাধক না বলবে ততক্ষণ পর্যন্ত সে যেন ওই কাপড়গুলো না খোলে। 24 ঘন্টা পর সাধক তার চোখ খুলে দেয়। এরপর নির্মল দেখে সে এখন আর ওই আগের জায়গায় নেই, সে এখন একটা অন্য জায়গায় চলে এসেছে এবং সেখানেও নদী আছে এবং একটা মরা বটগাছ রয়েছে এবং এই বটগাছের 3টা মাথা। তো নির্মল তো বেশ অবাক হয়ে যায়, সে কিভাবে নতুন একটা জায়গায় চলে এসেছে। সে তো বসেই ছিল, কোনো নড়াচড়াও টের পায়নি। তখন ওই সাধক নির্মলকে 2টি কঠিন কাজের মধ্যে একটি বেছে নিতে বলে। সেটা হলো একটি শোল মাছের মাথায় একটা লাল সুতো বেঁধে এই নদীতে ছেড়ে দিতে হবে এবং সেই মাছটিকে তাকে ধরে আনতে হবে। যখন সে ধরতে পারবে তখনই তার এই সাধনার মূল বিষয়গুলো শেখা শুরু হবে। তবে নির্দিষ্ট কয়েকটি দিনে সে নদীতে নামতে পারবে না, আর কোন কোন দিন নামতে পারবে না সেটা সাধক তাকে বলে দিবে। আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার হলো, সে যদি এই কাজটা করতে না পারে তাহলে আর একটা কাজ আছে। এই বটগাছে যখন কোনো পাখি বসবে সে পাখি ধরে আনতে হবে, কিন্তু মনে রাখতে হবে এই বটগাছে যদি কোনো পাখি বাসা বাঁধে সেই পাখি কিন্তু ধরা যাবে না, সেই পাখি ধরলে হবে না। কোনো পাখি উড়ে সেই বটগাছে বসলে সেই পাখি হাত দিয়ে ধরতে হবে না। অন্য কোনো বিষয়ে হেল্প নেওয়া যাবে না। কোনো লাঠি বা অন্য কোনো ফাঁদ পেতে পাখি ধরা যাবে না, মানে ধরলে হবে না এই বিষয়টা। এখন এখানেও বলা হয় যে নির্দিষ্ট কয়েকটা দিন ওই পাখি ধরার চেষ্টা করা যাবে না, সেটা সাধক তাকে বলে দিবে। এখন কোনটা বেছে নিতে হবে? নির্মল চিন্তা করে যে একটি মাছকে যদি এই নদীতে ছেড়ে দেওয়া হয় তখন এই মাছ সাঁতার কাটতে কাটতে কোথায় যাবে, আবার কার জালে ধরা পড়বে, কে খেয়ে ফেলবে, সে এরকম সারা জীবন ওই মাছের পেছনে দৌড়াতে থাকবে। তো মনে হয় এটা অনেক কঠিন একটা কাজ। মাছ এক নদী থেকে আরেকটা নদীতে চলে যাবে, এক খাল থেকে আর এক খালে চলে যাবে, এরকম সমস্যা হবে। এটা খুব অসম্ভব একটা কাজ। তবে এই দুটো কাজের মধ্য থেকে এই বটগাছ থেকে পাখি ধরার কাজটা অপেক্ষাকৃত সহজ মনে হয়। তখন নির্মল এই দ্বিতীয় কাজটি শুরু করতে রাজি হয়, আর তারপর নির্মলকে কিভাবে কি করতে হবে এই বিষয়টি সাধক বুঝিয়ে দেন। নির্মল তো পাখি ধরবার অপেক্ষায় থাকে। 1 দিন 2 দিন করে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করতে করতে 3 বছরের মাথায় গিয়ে নির্মল একটি পাখি ধরতে সম্ভব হয়। প্রিয় লিসেনার, আপনারা চিন্তা করছেন বটগাছ থেকে পাখি ধরা এমন কঠিন কি কাজ? একটা পাখি বসে থাকবে, একটা মানুষ সেই
পাখিকে ফাঁকি দিয়ে আস্তে আস্তে গিয়ে সেই পাখিকে খপ করে ধরবে। এই বিষয়টা কি এতই সহজ? পাখি অনেক আস্তে শব্দ হওয়া শব্দগুলোও শুনবে। একটা মানুষ এগিয়ে আসবে, পাখি শুনতে পাবে না, এটা তো হয় না। এ কারণে এতটা সময় লেগেছিল। 3টা বছরের মাথায় গিয়ে সে একটি পাখি ধরতে সক্ষম হয়। আর এর মধ্যে আরো অনেক কিছুই তাকে টুকটাক করে ছোট ছোট জিনিসগুলো করতে হয় ওই সাধকের কাছ থেকে। তো এই আঙ্গুল কাটার বিষয়ে বিভিন্ন সময় নির্মল তাকে জিজ্ঞাসা করলে সাধক তাকে বলে যে সময় হলে বলবে, এই বলে সে এড়িয়ে যায়। এরপর সাধক ওই নির্মলকে একটা পাথরের মালা এবং গলায় মানুষের মাথার খুলি ঝুলিয়ে নদীর পানিতে একটা ডুব দিতে বলে এবং ডুব দেওয়ার সময় চোখ খোলা রাখতে বলে। নির্মল নদীতে ডুব দেয় এবং উপরে চলে আসে। সাথে তারপর সাধক তাকে জিজ্ঞাসা করে নদীতে ডুব দেওয়ার সময় নির্মল কিছু দেখেছে কিনা। নির্মল বলে না, সে তো কোনো কিছুই দেখেনি। এইভাবে তাকে মাঝে মাঝে সাধক ডুব দিতে বলে আর এর মাঝে তাকে টুকটাক বিভিন্ন জিনিস শেখাতে থাকে। বিশেষ করে তাকে পাখি দেখানো হয় আর কি, মানে পাখিটা ধরা হয়। নির্মল পাখিটা ধরে তার সাধককে দেখায়। এরপরে সাধক আরো কঠিন কাজগুলো তাকে দিয়ে করাচ্ছিলেন। কিন্তু এই যে একের পর এক ডুব দিচ্ছিল, নির্মল কিন্তু ডুব দেওয়ার পরে চোখ খুলে ওই নদীর মধ্যে দেখেনি। প্রায় 27 বার নির্মল পানিতে ডুব দিয়েছিল, কিন্তু কিছুই দেখতে পায়নি। এরপর সাধক তাকে দূরের একটা শ্মশানে পাঠায় এবং বলে ওইখানে একজন ব্যক্তি দেখতে পাবে যার বয়স আমার থেকে অনেক বেশি, এবং তার কাছে আমি তোমাকে পাঠাবো। আমি একটা গাছের ছাল আর একটা কাগজ দিব, এটা তুমি তার কাছে দিবে। কিন্তু ভুল করেও কোন গাছের ছাল এবং কাগজে কি লেখা আছে তুমি সেটা দেখবে না। তুমি শুধু গিয়ে এগুলো তার কাছে দিবে, আর তুমি এতদিন যা যা শিখেছো এগুলো তাকে বলবে। এরপর উনি যেরকম নির্দেশনা দেন সেই অনুযায়ী কাজ করবে। ওনার অনুমতি ছাড়া কখনোই তুমি ফেরত আসবে না। সাধকের কাছ থেকে সব ধরনের পরামর্শ শুনে এই নির্মল সেই শ্মশানের সাধকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিকানা অনুযায়ী 4 দিন পর সেই শ্মশানে নির্মল পৌঁছায়। এরপর তার ওস্তাদের দেওয়া জিনিসপত্রগুলো ওই শ্মশানের সাধককে নির্মল দেয়। সাধক এগুলো নিয়ে নির্মলকে তার পাশে চুপচাপ বসে থাকতে এবং বলে যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমার সাথে কথা বলো না। আমি নিজেই তোমার সাথে কথা বলবো, আর তোমার জন্য এখানে ফল দুধ আর পানি থাকবে, তুমি এগুলোই খাবে। তুমি চাইলে আশেপাশে হেঁটে বেড়াতে পারো, কোনো সমস্যা নেই। তো তুমি অধিকাংশ সময় আমার পাশেই বসে থাকবে। 2 মাস ওই সাধক নির্মলকে তার পাশে বসিয়ে রেখেছিলেন। তো নির্মল কখনো হাঁটাহাঁটির দরকার হলে আশেপাশে যেতেন, আবার ওই সাধকের পাশে এসে বসে পড়তেন আর চুপ করে বসে থাকতেন। যেহেতু সাধক তাকে নির্দেশ করেছে কোনো ধরনের কথা না বল, মানে তার সাথে কথা না বললেও অন্যদের সাথে কথা বলতো। আশেপাশে আরো কিছু সাধকেরা ছিল, কিছু লোকজন ছিল, তাদের সাথে কথা বলতো। কিন্তু ওই সাধক অন্যদের সাথে কথা বলতো, কিন্তু নির্মলের সাথে কথা বলতো না। তাই নির্মল 2 মাস সাধকের সাথে কোনো কথা বলতে পারেনি। 2 মাস পর ওই সাধক এই নির্মলকে একটি স্বর্ণের গ্লাস এবং একটি স্বর্ণের ঘটি দেয় এবং বলে আজ রাতে তুমি পাশের শ্মশানে যাবে। সেখানে গভীর রাতের বেলা অনেক লম্বা কিছু অবয়ব দেখতে পাবে। তাদের প্রত্যেকের গলায় পাথরের মালা থাকবে, ছোট ছোট পাথর দিয়ে তৈরি করা মালা। তারা ওখানে একসাথে ধ্যানে বসবে। তখন তাদের প্রত্যেকের এই ঘটি থেকে 1 গ্লাস করে জল খাওয়াবে। তুমি ঘটিতে কোনো জল দেখতে পাবে না, কিন্তু আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিব। প্রতিবার ওই মন্ত্র পড়ে ফু দিলে ওই ঘটিতে জল চলে আসবে। ওই জল তুমি প্রত্যেককে খাওয়াবে, একজনকে একবার করেই খাওয়াবে। সবার খাওয়ানো শেষ হলে তারা আবার তোমার কাছে জল চাইবে, কিন্তু তুমি এই জল খাওয়ানোর বিনিময়ে অত্যন্ত বিনীতভাবে তাদের প্রত্যেকের কাছে একটি করে পাথর চাইবে, যে পাথরগুলো দিয়ে তাদের গলার ওই মালাটা তৈরি করা হয়েছে। দেখবে ওরা খুশি মনেই তোমাকে একটি করে পাথর দিবে, কিন্তু খবরদার তাদের সাথে কোনো বেয়াদবি করবে না। তোমার কাছে সবাই 1 গ্লাস পানি খাবে, পুনরায় আবার 1 গ্লাস পানি যখন চাইবে তখন তুমি এই জিনিসটা করবে। শুরুতেই তাদের কাছে আবার পাথর চাইতে যেও না, আর দ্বিতীয়বার পানি খাওয়ার পর তারা তোমার কাছে পানি চাইবে না। তখন তুমি আবার এই জিনিসগুলো নিয়ে আমার কাছে চলে আসবে। তো নির্মল সাধকের কথা মতো ঘটি এবং গ্লাস নিয়ে গভীর রাত্রে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সত্যিই সে শ্মশানের কাছে এসে দেখে 30 থেকে 35 জন লম্বা লম্বা চেকন অবয়ব একসাথে বসে ধ্যান করছে। নির্মল সাধকের কথা মতো আস্তে আস্তে তাদের কাছে যায় এবং তাদের সকলকে প্রমাণ করে তাদের প্রত্যেককে ঘটি থেকে মন্ত্র পড়া জল খাওয়াতে থাকে। 1 গ্লাস করে খাওয়া শেষ হলে তারা আবার 1 গ্লাস পানি চায়। প্রত্যেকে যখন 1 গ্লাস করে খেয়েছে, আবার 1 গ্লাস পানি চাইছে, তখন নির্মল সবার কাছে অত্যন্ত বিনীতভাবে তাদের যে গলার মালার যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে সেখানে একটা পাথর চায়। তো তারা কোনো দ্বিধা না করেই একটি করে পাথর দিয়ে দেয়। মানে ওই গলার মালাটার যে গিট ওটা খুলে ওখান থেকে একটি পাথর বের করে আবার গিট দিয়ে তারা গলায় পরে এবং একটি করে পাথর নির্মলকে দিয়ে দেয়।
আর কি, তো এই 30-35টি পাথর আর ওই যে আগের যে স্বর্ণের যে গ্লাস এবং ঘটি ছিল ওটা নিয়ে আবার ওই সাধকের উদ্দেশ্যে নির্মল রওনা হয়ে যায়। এরপর সেই শ্মশানে থাকা সব সাধকের কাছে নির্মল আসে, ঘটি এবং পাথরগুলো দেয়। সাধক পাথরগুলো নিয়ে একটি মালা তৈরি করে এবং এটা দিয়ে একটা মালা তৈরি করে নির্মলের গলায় ঝুলিয়ে দেয় এবং এবার তাকে তার ওস্তাদের কাছে যাওয়ার জন্য রওনা করতে বলে। নির্মল সাধকের কাছে চলে আসে, আবার আসতে 4 দিন লেগেছে। তখন সাধক তার গলায় পাথরের যে মালা এটা পরা অবস্থায় এই নদী, যেই নদীতে নির্মলের বাবা ডুবে মারা গেছিল, সেই নদীতে একটা ডুব দিতে বলে এবং ডুব দিতে দিতে বলে, দেখো যে তুমি কিছু দেখতে পাও কিনা, আগে তো 27 বার কিছু দেখোনি, এবার দেখো কিছু দেখতে পাও কিনা। এবার নির্মল ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে একটা বিশাল প্রাসাদ দেখতে পায়। এরপর সে আবার উঠে চলে আসে। তখন সাধক তাকে ধ্যান করতে বলে। 3 দিন পর আরেকজন সাধক আসে, সেই মালাটা আরেকজন সাধক এসে মন্ত্র পড়ে সেটা আবার ফু দেয়। ওই যে গলায় 30-35টা পাথর দিয়ে যে মালা তৈরি করা হয়েছিল, সেই মালাটা আরেকজন সাধক এসে মন্ত্র পড়ে সেটা আবার ফু দেয়। ওখানে তো আরো বেশ কিছু সাধক মানে আশেপাশে ঘোরাফেরা করত, কখনো কখনো আসতো। তবে ওই যে সাধকটা, মূলত যেই সাধকটা নির্মলকে আরেকজনের শ্মশানের সাধকের কাছে পাঠিয়েছিলেন, তো ওখানে অন্যান্য লোক না আসলেও ওই দিন কোত্থেকে যেন আরেকজন সাধক আসে এবং ওখানে ওই মন্ত্র পড়ে ফু দিয়ে সে আবার চলেও যায়। এরপর তার সেই মূল ওস্তাদ সে একবার বলে, আবার একবার ডুব দাও, তবে তার আগে নদীর কোলে একটা গোলাকার বৃত্তের একটা গণ্ডি তৈরি করতে বলেন এবং এই গণ্ডির চারিদিকে আগুন ধরিয়ে দিতে বলেন এবং সাথে একটা ধারালো বস্তু সাথে নিয়ে যেতে বলেন পানির নিচে এবং কি কি করতে হবে সেটাও বলে দেন। এবার নির্মল গলায় ওই পাথরের মালা পরে নদীতে ডুব দেয়। ডুব দিয়ে দেখে একটা শাড়ি পরা মেয়ে চোখ বন্ধ করে প্রাসাদের সামনে বসে আছে। তার চুলগুলো অনেক লম্বা এবং এত লম্বা ওই চুলগুলো ওই নির্মলের পায়ের কাছে চলে এসেছে। এটা দেখার সাথে সাথে তার ওস্তাদের কথা মতো ধারালো ওই বস্তুটা দিয়ে ওই চুলের কিছুটা অংশ সাথে সাথে খ্যাচ করে কেটে ফেলে। কেটে ফেলার সাথে সাথে ওই মেয়েটি প্রচন্ড জোরে আর্তনাদ করে ওঠে আর সাথে সাথে নির্মল দেখে স্বচ্ছ পানি আস্তে আস্তে রক্তিম আকার ধারণ করছে, মানে লাল বর্ণ হয়ে যাচ্ছে, রক্তের মতো মনে হচ্ছে। ওই চুল থেকে রক্ত পড়ছে এবং ওই রক্তে পানি লাল হয়ে যায়। নির্মল কি করছে, যখন ওই চুল কেটেছে, চুল কাটার সাথে সাথে নির্মল যখন ডুব দিয়েছিল, ডুব দেওয়ার সাথে সাথে তার কিন্তু নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছিল না। পানির নিচে তো আমরা নিঃশ্বাস নিতে পারি না, কিন্তু সে যখনই পানির নিচে কিছু দেখে তখন কিন্তু মনে হয় যে একদম স্বাভাবিক। আমাদের যেরকম ডাঙার উপরে কোনো নিঃশ্বাস নিতে কষ্ট হয় না, ঠিক মনে হয় পানির নিচেও সেরকম। কিন্তু যখনই সে চুল কেটেছে সাথে সাথে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নির্মল তো দ্রুত নদী থেকে উপরে উঠে আসে। উঠে এসে ওই যে একটা বৃত্তাকার গণ্ডি তৈরি করা হয়েছিল, চারিদিকে আগুন জ্বালিয়েছিল, ওইটার ভেতরে গিয়ে দাঁড়ায়। নির্মল দেখে তার পুরো শরীরে যে পানি লেগেছিল পানিগুলো রক্তের মতো হয়ে গেছে। তো আগুনের তাপে ওগুলো শুকোতে থাকে। আস্তে আস্তে নির্মলের শরীরও লাল হয়ে যাচ্ছে, কারণ ওই যে পানির রঙে ওই রকম হয়ে যাচ্ছে আর কি। আর নির্মল দেখে নদীর ভেতর থেকে দানবীয় আকৃতির একটা অবয়বও উঠে আসছে এবং প্রত্যেকে খুব রাগান্বিত। এরকম হাজার হাজার অবয়ব চলে আসে, নদীর তীরে এসে হাজির হয়। এর মধ্যে থেকে একটা অবয়ব, তার গলায় এক ধরনের মালা রয়েছে, মাথায় এক ধরনের মুকুটের মতো রয়েছে, হাতে এক ধরনের দণ্ড রয়েছে, রাজাদের যেরকম থাকে। এটা অন্যান্য অবয়ব থেকে একটু বেশ বড়। খুবই রাগত স্বরে নির্মলের দিকে সে তাকিয়ে থাকে এবং ওটা বলেছে, এই তুই আমার মেয়ের চুল কাটলি কেন? এক্ষুনি ওটা ফেরত দে। সে এখন মৃত্যু শয্যায়, যদি ভোর হওয়ার আগে এই চুল তার শরীরে ঠেকাতে না পারি তাহলে আমার মেয়ে মারা যাবে। এর মধ্যে কি হয়, ওই যে নির্মলের যে ওস্তাদ সে চলে আসে এবং সে এসে বলে যে আমার কথা মতোই সে নিচে গেছিল এবং আমি ওকে দীর্ঘ সময় ধরে এই কাজটি করার জন্য প্রস্তুত করেছি। ও তোর মেয়ের চুল ফেরত দেবে না। তোরা এই ছেলের পিতাকে হত্যা করেছিস। আমার সন্তানকে তোদের গোত্রেরই একজন, তোদেরই এক জাতি ভাই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বহু বছর আগে। এ কারণেই তোর মেয়ের চুল কেটে আনতে বাধ্য হয়েছি। তখন ওই বৃদ্ধ ওই চীনের সর্দারের কাছে বেশ কিছু বিষয় খুলে বলে। ওই বৃদ্ধ বলে, আমার নাম সুকুমার, আমি একটা সময় কৃষিকাজ করতাম, পাশাপাশি মাছ ধরাটা আমার নেশা ছিল। আমার বয়স যখন 25-26 বছর তখন আমি প্রথম পুত্র সন্তানের পিতা হই। আমার সন্তানের জন্ম হয় আমার শ্বশুর বাড়িতে। আমি আমার ছেলেকে দেখতে যাব ভাবলাম, আর খালি হাতে তো দেখতে যাওয়া যায় না, তাই চিন্তা করলাম যে আজকে একটা বড় মাছ ধরতে যাব। ভাবনা মতোই আমি রাতের বেলা নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে বের হই। বেশ কিছু সময় পর আমি মাছ ধরতে সক্ষম হচ্ছিলাম না, তাই সামনের দিকে এগিয়ে যেতে যেতে
একটা সময় শ্মশান ঘাটের কাছে চলে আসি আর ওখানে জাল ফেলতে থাকি। এক পর্যায়ে ওই জালের ভেতরে একটা পিতলের বোতল দেখতে আর সাথে দেখতে পাই দূর থেকে একটা বিশাল বাতাস আমার নৌকার দিকে ছুটে আসছে। তো বাতাস তো ছুটে আসতেই পারে, অনেক সময় নদী খাল বিলে এরকম বাতাস আসেই। তো এটাকে আমি স্বাভাবিকভাবেই নিয়েছি। বোতলটা আমি হাতে নিয়ে দেখি ওটার উপর আরবি ভাষায় কিছু একটা লেখা আছে খোদাই করে। আমি বোতলের মুখ খুলতেই সেখানে একটা স্বর্ণের আংটি দেখতে পাই। আমি কোনো কিছু না ভেবেই আংটিটা আমার বাম হাতের আঙ্গুলের মধ্যে লাগিয়ে দেই আর সাথে সাথে আমার আঙ্গুলে প্রচন্ড যন্ত্রণা শুরু। মনে হয় আংটিটি লাগানোর পর আমার আঙ্গুলের আগুন ধরে গেছে এবং হাড় মাংস চামড়া পুড়ে সব একাকার হয়ে যাচ্ছে ওই জায়গাটাতে যেখানে ওই আংটিটি লেগে আছে। এরপর আমি অনেক চেষ্টা করি, ওই আংটিটা বের করতে পারিনি। যখনই আংটিটা জোর করে বের করার চেষ্টা করি তখনই এতটাই যন্ত্রণা শুরু হয়, মনে হয় আমার কলিজায় কেউ আঘাত করছে। এর মধ্যে শ্মশান থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আমি ভাবি এত রাতে আবার কে মারা গেল। আমি নৌকাটা নদীর এক পাশে রেখে শ্মশানের কাছে গিয়ে দেখি একটা বাচ্চা ছেলে কান্না করছে। আমি তাকে জিজ্ঞাসা করি যে বাবা, তুমি এখানে কান্না করছো কেন? তখন বাচ্চা ছেলেটি বলে তার পরিবারের 6 জন একসাথে মারা গেছে আর এই দেখুন তাদের 4 জনের লাশ। আমার লোকজন আরো 2টি লাশ আনতে গেছে, আমাকে এখানে রেখে গেছে। তখন আমি তাকিয়ে দেখি শ্মশানের এক পাশে 4টি লাশ মাটিতে শুয়ে রাখা হয়েছে, ওদিকে চিতাও সাজানো হয়েছে। আমি ধীরে ধীরে ওই লাশের কাছে যাই, কাপড় উঁচু করে লাশের মুখগুলো দেখতে থাকি। প্রথম লাশটি দেখার পর দ্বিতীয় লাশটি যখন দেখি তখন আমার কাছে মনে হলো প্রথম লাশটির চেহারার মতোই দ্বিতীয় লাশটি। এরপর তৃতীয় লাশটি যখন দেখি তখন মনে হলো আগের 2টি লাশের চেহারার মতোই তৃতীয় লাশটি। এভাবেই 4টে লাশের চেহারা একই রকম। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ওই লাশগুলো যেখানে চোখ থাকার কথা সেখানে চোখ নেই, সেই জায়গা সমান। আর মানুষের মাথায় যেখানে কপাল থাকে এই কপালের উপর 2টো চোখ। এটা দেখে আমি প্রচন্ড ভয় পাই আর আমি সাথে সাথে সেই বাচ্চাটির দিকে তাকাতেই দেখি ওই বাচ্চার মুখটাও ঠিক ওই লাশ শুয়ে আছে। ওদের চোখ যেমন কপালের উপরে, চোখের জায়গায় কিছুই নেই, ওই বাচ্চার মুখটাও ওরকম। আমাকে দেখে ওই বাচ্চাটি তখন অদ্ভুতভাবে হাসছে। এটা দেখে আমি আমার নৌকার দিকে দৌড়াতে থাকি। আমি নৌকার কাছে আসতেই দেখি এখন আর বাচ্চা না, মাঝবয়সী লম্বা একটা জিন তার স্বাভাবিক সুরতে নৌকার এক পাশে দাঁড়িয়ে আছে। খুব ভয়ানক সুরতে দাঁড়ায়নি, তবে বোঝা যাচ্ছে যে এটা একটা জিন। তখন জিনটা আমাকে বলে, আংটিটা আমার লাগবে, তুই ওই আংটিটা আমাকে দিয়ে দে। আমি তখন জিনটিকে বলি যে আমি তো অনেক চেষ্টা করেও আংটিটা বের করতে পারছি না, আমি কিভাবে দিব আংটিটা? তুই ওই আঙ্গুল থেকে কোনো দিন খুলতে পারবি না। আমি আমার গোত্রের সবচেয়ে শক্তিশালী জিন ছিলাম, সর্দার না হলেও সর্দার আমাকে খুব পছন্দ করত আমার শক্তিমত্তার কারণে। আর মানুষ আর প্রাণীদের ক্ষতি আমার প্রধান লক্ষ্য ছিল। একদিন 2টি যমজ বাচ্চা পানিতে গোসল করার জন্য নদীর পাড়ে খেলা করছিল। খেলা করতে করতে একটা সময় নদীর পানিতে তারা নেমে গোসল করবে। আমি কোনো কারণ ছাড়াই বিশাল এক সাপের রূপ নিয়ে ডাঙা থেকে নদীর দিকে নামতে থাকি, যাতে বাচ্চাগুলো আমাকে দেখে খুব ভয় পায়। তো ভয় পেয়ে ওরা ডাঙার অন্যদিকে না দৌড়ে ওরা পানির দিকে যেতে থাকে। সময় হিতাহিত জ্ঞান কাজ করছিল না, তো ওরা পানিতে পড়ে যায়। তখন ওই বাচ্চা দুটোকে আমি পেঁচিয়ে ধরি, বাচ্চা 2টি মারা যায়। তো ওই বাচ্চা দুটোকে মারার আসলে আমার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু মানুষের ক্ষতি করাই আমার কাজ। সুযোগ পেলেই আমি এভাবে বাচ্চাদের ক্ষতি করতাম, মানুষের ক্ষতি করতাম। আর ইচ্ছাকৃতভাবেই মূলত মজার ছলে ওই 2টো বাচ্চাকে আমি মেরে ফেলি। কিন্তু আমি জানতাম না ওই 2 বাচ্চার আব্বা একজন বড় আলেম। সে যে কোনোভাবে জানতে পারে যে আমি ভয় দেখিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া তার সন্তানকে হত্যা করেছি। তখন ওই আলেম আমার উপর ক্ষিপ্ত। সে আমাকে বন্দি করে আমাকে বাধ্য করে আমার গোত্রের শক্তির প্রতীকী এই আংটিটা আমার নিজ ইচ্ছায় দিয়ে দিতে। আমি বাধ্য হই এই আংটিটা তাকে দিয়ে দিতে। আমি যখনই আমার আংটিটি তাকে দিয়ে দেই এবং বোতল বন্দি হওয়ার ভয়েই মূলত এই আলেমকে আমি আমার আংটিটা দিয়ে দিয়েছিলাম। চিন্তা করেছিলাম ওই আলেম তো আমাকে বোতল বন্দি করবে না। ওই আংটিটা দেওয়ার পর ওই আলেম কিছু দোয়া দুরুদ পড়ে একটা পিতলের বোতলে ওই আংটিটা বন্দি করে ফেলে এবং 150 বছর আগে আমার কাছ থেকে আংটিটা কেড়ে নিয়ে ওই আংটিটি নদীতে ফেলে দেয়। ওই আংটিটি ছাড়া আমার ক্ষমতার সিংহভাগই নষ্ট হয়ে যায়। আর ওই আংটিটি ছাড়া আমার গোত্র আমাকে কোনোভাবেই মেনে নেবে না। আমার সর্দার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যে ওই আংটি ছাড়া তুই আমাদের কাছে আসবি না। এই কারণে ওই বোতলটা যেদিকেই যায় আমি সেদিকেই যাই। আর আমি আশায় থাকি কোনো একদিন কেউ না কেউ লোভে পড়ে এই বোতলটা খুলবে, তখন কেউ আংটিটা বের করবে, তখন সেই আংটিটা বের করবে, তখনই এই আংটিটা আমি ফেরত পাবো। তুই এটা এখন আমাকে ফেরত দে। ফেরত দেবো কি করে, কিভাবে দিব? আংটি তো বের হয় না। তখন ওই জিন বলে, তুই তোর আঙ্গুল কেটে আমাকে দিয়ে দে আংটি সহ,
তাছাড়া আর কোনো পথ নেই। একথা শুনে আমি তো খুব রেগে যাই। তোর সাহস তো কম না? আমি আমার আঙ্গুল কেটে দিয়ে দিব? তোর আংটি আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমি আমার আঙ্গুল কেন কাটবো? আমি তোকে সাফ সাফ জানিয়ে দেই, কোনোভাবেই আমি আঙ্গুল কেটে তোকে দেব না। এরপর ওই জিন আমাকে এবং আমার পরিবারকে অনেক ক্ষতিকর ভয় দেখায়। তারপরও আমি আঙ্গুল কেটে দিতে রাজি হইনি। আমি বুঝতে পারি ও আমার কাছ থেকে জোর করে ভয়ভীতি দেখিয়ে কোনোভাবে আংটি নেবে না। জোর করে নিলে হয়তো বা ওই আংটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এই কারণে ওই জিন আমাকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে ওই আংটিটা নেওয়ার চেষ্টা করছে। এরপর ওই জিন আমাকে অনেক লোভ দেখাতে থাকে, স্বর্ণের লোভ, এইটার লোভ, ওইটার লোভ। এরপর আমাকে বিভিন্ন তন্ত্রমন্ত্র শেখাতে থাকে, কিন্তু এমন তন্ত্রমন্ত্র যেটা দিয়ে আমি ওর ক্ষতি করতে পারবো না, অন্যান্য কাজ করতে পারবো। আর ও আমাকে বারবার বলতে থাকে, তুই আঙ্গুলটা কেটে আমাকে দিয়ে দিলে তো সব কাজ আমি করে দেব। অনেক লোভ দেখাতে থাকে। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে রাজি হব কি হব না। তো যাই হোক, এভাবে দিন চলে যেতে থাকে। আর আমার মনের ভেতরেও একটা দুষ্টু বুদ্ধি কাজ করতে থাকে যে ওই জিনকে দিয়ে আমি অনেক কাজ করাবো, এবং সেই অনুযায়ী ওই জিনকে দিয়ে আমি আমার ব্যক্তির স্বার্থ হাসিল করতে থাকি। আর আঙ্গুল কেটে দেওয়ার লোভ দেখাতে থাকি তাকে, কিন্তু দেই না। এভাবে তাকে দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাতে থাকি। ওর কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখতে থাকি। এর মধ্যে কি হয়, আমার 3টা সন্তানের মধ্যে 2টি সন্তান পানিতে ডুবে মারা যায়। যেহেতু আমার বাসার কাছেই খাল ছিল, আমি ভাবি হয়তোবা সাঁতার না জানার কারণে, অসাবধানতার কারণে আমার সন্তান দুটো মারা গেছে। কিন্তু এভাবে আমার আরও একটি সন্তান মারা যায়। এরপরে আমার আরও একটি সন্তান হয়, মানে আমার টোটাল 4টা সন্তান হয়। 3টা সন্তান পানিতে মারা যাওয়ার পর 4 নম্বর সন্তানকে আমি খুব দেখে শুনে রাখি। এদিকে আমার আস্তে আস্তে বয়স বাড়ছে, ওই সন্তানটাও বড় হচ্ছে, আর ওই সন্তানকে আমি খুব চোখে। এভাবে বছরের পর বছর কেটে যায়। আমারও বয়স হয়ে যাচ্ছে, ওই সন্তানও বড় হচ্ছে। ওই জিনটা ধৈর্য ধরতে পারে না। একটা পর্যায়ে ওই জিন ক্ষিপ্ত হয়ে বলে, তোর আগের 3 সন্তানকে আমি হত্যা করেছি, তুই এইভাবে আমাকে দিয়ে খাটাচ্ছিস, খাটিয়ে মারছিস, আমার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখছিস, অথচ তোর আঙ্গুল কেটে আমাকে দিচ্ছিস না। তোর আংটিটা আমি নিতে পারছি না, আমার আংটি আমাকে ফেরত দে। তখন আমি বুঝতে পারি লোভ লালসার কারণে নিজের অজান্তেই আমি আমার কত বড় ক্ষতি করে ফেলেছি। আংটিটা কেটে যদি ওকে আমি শুরুতেই দিয়ে দিতাম, তাহলে অন্তত আমার এই সন্তানগুলোকে হারাতে হতো না। আর এই সমস্ত তন্ত্রমন্ত্র শিখে লাভ কি, যদি আমার সন্তানই না থাকে? এসব ক্ষমতা দিয়ে হবেইটা বাকি। পরে আমার 4র্থ সন্তানকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমি আঙ্গুলটা কেটে দিয়ে দেই। সুপারি কাটার এক ধরনের যন্ত্র রয়েছে, ওটা দিয়ে এক চাপে আমি আমার আঙ্গুলটা কেটে ফেলি। প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, অনেক রক্তক্ষরণ হয়েছিল। আর ওই আংটিটা সহ আমার ওই আঙ্গুলটা ওকে দিয়ে দেই। ও ভয়ঙ্কর একটা হাসি দিয়ে চলে যায়। এরপর দেখি যে আমার সেই সন্তানটা নেই। অনেক খোঁজাখুঁজি শুরু করি, কোথাও পাই না। এক পর্যায়ে আমি এক সাধকের সন্ধান পাই। তার কাছে সব খুলে বলতে ওই সাধকটি বলে যে ওই জিনটি আপনার সন্তানকে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে সে বলতে পারবে না। আর সে এটা জানায় যে ওই জিনটা তোদের গোত্রেরই একজন, তোদের বংশেরই একজন। এখানে থাকে কিনা আমি বলতে পারবো না, তবে তোদের গোত্রেরই একজন, এটা আমি শুনতে পেরেছি। এজন্যই আমি এখানে এসেছি। বহু বছর ধরে সাধনা করছি, তবে আমার সাধনায় কোনো কাজ হবে না। আমাকে সেই সাধক বলেছে যে বিবাহিত কোনো পুরুষ এই জিনিসটা করে বা এটা সাধনা করে তার সন্তানকে ফেরত আনতে পারবে না। যেহেতু আমি বিবাহিত ছিলাম, তবে কোনো অবিবাহিত তরুণ নিজ ইচ্ছায় যদি এই সাধনা করে, তাহলেই শুধু এই কাজটা করা সম্ভব হবে। এজন্য আমি বহু বছর ধরে কোনো একটা তরুণকে খুঁজছিলাম যে নিজ ইচ্ছায় এই কাজটা শিখবে। আমি তাকে ছলচাতুরি করে এই জিনিসটা শেখাবো না। এই ছেলেটাকে আমি পেয়ে যাই। একে আমি আস্তে আস্তে তৈরি করেছি। তোরা নির্মলের বাবাকে হত্যা করেছিস, তার তো কোনো অপরাধ ছিল না। এখন তোর মেয়েকে যদি বাঁচাতে চাস, তাহলে 3টা শর্ত পূরণ করতে হবে। 1, নির্মলের বাবার হত্যার ক্ষতিপূরণ হিসাবে নির্মলকে স্বর্ণ বা এক টাইপের মূল্যবান জিনিস দিতে হবে, যেহেতু সে মারাই গেছে আর ফেরত আসবে না। দ্বিতীয়ত, আমার সন্তানকে ফেরত এনে দিতে হবে। তোদের গোত্রের ওই জিন কোথায় গেছে, আমার সন্তানকে সেটা খুঁজে এনে দিবি। আর তোরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাবি। এই 3টা শর্ত তোদেরকে পূরণ করতে হবে। তখন জিনের সর্দার বলতে থাকে যে ভোর হয়ে যাবে একটু পরেই, ফজরের আজান দিয়ে দেবে, দ্রুত আমার মেয়েকে বাঁচাতে হবে। ঠিক আছে, তোদের শর্ত মেনে নিলাম। আমরা 1 মাস সময় চাচ্ছি। 1 মাসের মধ্যে আমরা অন্য একটা জায়গা ঠিক করে এখান থেকে চলে যাব। আর এক্ষুনি নির্মল করে বাবার হত্যার ক্ষতিপূরণ হিসাবে 1 কলস স্বর্ণের মোহর দিচ্ছি। আর এর মধ্যে আমি খুঁজে দেখছি যে কে এই কাজটি করেছে। এদিকে তো ভোর হয়ে যাবে, ফজরের আজান দিয়ে দেবে। এজন্যই ওই জিনটা পিড়াপিড়ি করছিল যে আমাকে বিশ্বাস কর, আমার মেয়েটাকে বাঁচতে দে, কথা দিচ্ছি তোদের আর কোনো ক্ষতি করব না, এখান থেকে চলে যাব, আমার মেয়েটাকে বাঁচতে দে।
এখন ছাড়া পরে চুল নিয়ে কোনো লাভ হবে না। আমার মেয়ে তো মারা যাবে, আমার একটাই মেয়ে। এখন ওই সর্দার তিনি কান্নাকাটি শুরু করে দেন। তখন নির্মল এবং নির্মলের ওস্তাদের মায়া হয়। নির্মল বলে, ওস্তাদ, মনে হয় সে মিথ্যা বলছে না, সে আপনার সন্তানকে খুঁজে এনে দেবে, চুলটা ফেরত দিয়ে দেই। তখন ওই ওস্তাদ বলে, যা, ঠিক আছে নির্মল, তুমি ফেরত দিয়ে দাও চুল। তো চুল ফেরত নেওয়ার পর সাথে সাথে ওই সর্দার জিনটি পানির নিচে চলে যায়। চলে যাবার কিছুক্ষণ পর তার মেয়ে সহ সে উপরে উঠে চলে আসে এবং এসে বলেছে তাদের কাছে ওয়াদা করেছিল ওয়াদার বরখেলাপ করবে না। আমি একটা দলকে পাঠিয়েছি যে এই কাজটি করেছে তাকে ধরে নিয়ে আসতে, আর তোর ছেলে যদি জীবিত থাকে তুই জীবিত পাবি, কিন্তু যদি মারা গিয়ে এখানে আর আমাদের করার কিছুই থাকবে না। তো এভাবে বেশ কিছুক্ষণ কথা চলতে থাকে। ফজরের আজান দেবে দেবে ভাব, এমন একটা সময় হঠাৎ করে ওই জিনের একটা দল চলে আসে সেখানে। ওই জিন, যে জিনটা ওই ছেলেটাকে নিয়ে চলে গেছিল বহু বছর আগে, ওই জিনটাকে ধরে আনা হয়। আর যে ছেলেটাকে ধরে আনা হয় এর মধ্যে সে তো বেশ বড় হয়ে গেছে, তার চেহারা কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু চেনা যাচ্ছে না যে বিষয়টা এরকম না। ওই ছেলেটাও তার বাবাকে দেখে চিনতে পারে। এরপর ওই জিনগুলো এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তো নির্মল কিন্তু এরপরে ওই জায়গা ত্যাগ করে অনেক দূরে চলে এসেছিল। কারণ হলো ওই যে স্বর্ণ মুদ্রাগুলো পেয়েছিল এগুলো নিয়ে আবার কথা সৃষ্টি হতে পারে, গ্রামের লোকজন অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, এজন্য সে তার মাকে নিয়ে চলে এসেছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসনার, এখানে একটি বিষয় দেখুন, যে জিন নির্মলের পিতা কানাইকে হত্যা করেছে, আবার আর একটা জিন যে সুকুমার, যিনি তার সন্তানকে নিয়ে গেছে। তো পিতৃহত্যার প্রতিশোধ একদিকে, যদিও বা প্রতিশোধ হিসাবে কোনো প্রাণ না নিতে পারলেও তার ওস্তাদ বলেছিল যে ক্ষতিপূরণ দিতে হবে, এজন্যই সে তার কিছু বলে সে সেখানে চুপ হয়েছিল। ওস্তাদের কথা সে সেটা মেনে নিয়েছিল। সন্তানকে পাবার জন্য এই পিতা কত বছর ধরে সাধনা করেছে চিন্তা করুন। সন্তানের প্রতি ভালোবাসা কতটুকু থাকলে তার সন্তানকে উদ্ধার করার জন্য সে এরকম সাধনা করেছে। সে নিজে না পারলেও আর একজনকে প্রস্তুত করেছে এবং তার মাধ্যম দিয়ে তার সন্তানকে ফেরত পেয়েছে। প্রিয় লিসেনার, আসলে সন্তানের প্রতি বাবার ভালোবাসা হয়তোবা এরকমই হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাফিজ ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই ঘটনার সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে সংগ্রহের সাথে রাজু থেকে শুরু করে দিয়ে তারপরে এই যে সুনীল চন্দ্র যিনি রাজমিস্ত্রি, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে, কথা হবে আরজে সাদ ভূত স্টোরির দ্বিতীয় এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।